সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে, তার ভিতরে সর্বপ্রথমেই বলবো আমেরিকার টেক্সাসে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছে। এর আগেও গত কিছুদিনের ভেতরে আমেরিকার সামরিক বাহিনীর B-52 বোমারু বিমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এগুলো কি মার্কিন সামরিক বাহিনীর বিপর্যয়ের কোনো পূর্বাভাস কিনা? এদিকে ভারত মহাসাগরে মোতায়েন USS আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি কিন্তু ক্রমেই মারাত্মক হয়ে উঠছে। সেখানে বেশ কয়েকজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপরে এই জাহাজের পরিস্থিতি কি এখন, তা নিয়ে খোদ মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আব্রাহাম লিঙ্কনের পরিবেশ কোন অবস্থায় আছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন 2 মার্কিন কংগ্রেসম্যান। আর একজন সিনেটর, প্রতিরক্ষামন্ত্রী বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনীর সচিব হাং কাউকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদেরকে জবাবদিহি করার কথা বলেছেন এই সিনেটর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে আছে, পরিপূর্ণ কন্ট্রোলে আছে, হরমুজ প্রণালী উন্মুক্ত আছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের কোনো অবস্থায় ইরান নেই। তাদের সামরিক বাহিনী নেই, নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই এবং IRGCর কিছু লোক আছে, তাদেরকে ইরান সরকার বেতন দিতে পারছে না। ইরানের অর্থনীতি ভয়াবহ খারাপ, তারা একেবারে ধ্বংসের মুখে পড়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের কথা। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ আছে এবং এটা বন্ধই থাকবে যতক্ষণ পর্যন্ত না ইরানের শর্ত মানবে। এদিকে ইরাকের আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশীদের উপরে কেউ হামলা চালাতে পারবে না, এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আলী আল জাইদি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগবে। ভিডিও যদি আপনারা পছন্দ করেন, যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, আজ 13ই আগস্ট বৃহস্পতিবার, আপনাদের সাথে আছি আমি সিরাজুল ইসলাম। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে টেক্সাসের মধ্যাঞ্চলে সালাডো এলাকায় আমেরিকার একটি সর্বাধুনিক এবং সবচেয়ে উন্নত মানের অ্যাটাক হেলিকপ্টার AH-64 অ্যাপাচি, এই মডেলের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং কেন, কি বিষয়, কিচ্ছু বিস্তারিত জানা যায়নি। এটা জাস্ট বাংলাদেশ টাইম গত রাতের 12:30টার দিকের ঘটনা। এই হেলিকপ্টারটি কিন্তু বেশ অনেক বড় হেলিকপ্টার। একটা হেলিকপ্টারেই একসাথে বহন করা যায় 16টি হেলফায়ার মিসাইল, 76টি রকেট এবং 30 মিলিমিটার সাইজের 1200 গুলি। আপনারা চিন্তা করেন তাহলে এই সমস্ত সরঞ্জাম বহন করতে হলে হেলিকপ্টারটির সাইজ কেমন হয়। এই হেলিকপ্টারে ছিল 2 জন পাইলট, 2 জনই মারা গেছে। শুধু তাই না, এই হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হয়ে একটা মাঠের ভেতরে পড়ে, সেখানে ভয়াবহ রকমের আগুন ধরে যায় এবং এই আগুন থেকে 100 একর জমি পুড়ে গেছে। 100 একর। একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে লাগা আগুন থেকে 100 একরে জমি পুড়ে গেছে এবং দুর্ঘটনার প্রায় 5-6 ঘন্টা পরেও আগুন 45% নিয়ন্ত্রণে এনেছিল। খবরটা এরকম। এখনও আগুন পুরোপুরি কন্ট্রোলে আনতে পেরেছে কিনা আমরা শিওর না। এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরকম 2-1টা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু ব্যাপার তা কিন্তু না। কিন্তু প্রশ্ন আসছে যেখানে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে মার্কিন B-52 বোমারু বিমান ধ্বংস হয়েছে এবং আজকে এই হেলিকপ্টার বিধ্বস্ত হলো। এর ভেতরে আরও বেশ কিছু ঘটনা আছে। তাতে একটা সন্দেহ যথেষ্ট মাথাচাড়া দিয়ে উঠছে, যথেষ্ট জোরালো হচ্ছে যে এই যুদ্ধের পরে কিন্তু মার্কিন বাহিনীর, বিশেষ করে বিমান বাহিনীর বিভিন্ন সেকশানে একের পর এক
নানা রকমের সংকট, এই ধরনের বিধ্বস্তের ঘটনা অনেক কিছু ঘটছে। এ থেকে সন্দেহ হচ্ছে যে ইরান যুদ্ধের পরে কি এমন কোনো জটিলতার ভেতরে মার্কিন সামরিক বাহিনী পড়েছে কিনা, যার প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীতে, বিশেষ করে বিমান বাহিনীতে এই ধরনের বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনার প্রবণতা বা সংখ্যা একের পর এক বেড়েই চলেছে। একটা ক্লু আপনাদেরকে আমি দিয়ে রাখি, ইরানের ইস্পাহান প্রদেশে যেদিন আমেরিকার সামরিক বাহিনী এবং ইসরায়েলের কিছু লোকজন মিলে পরমাণু কেন্দ্রে অভিযান চালাতে গিয়েছিল পাইলট উদ্ধারের নামে, সেদিন কিন্তু মার্কিন বাহিনী সেখানে বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে এবং ইরানের সামরিক বাহিনীর হাতে তাদের বেশ কিছু বিমান, ড্রোন, হেলিকপ্টার ধ্বংস হয়। আবার আমেরিকার লোকজনও তাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানের হাতে চলে যাবে এই ভয়ে কিছু বিমান টিমান ধ্বংস করে দেয়। এরপরেও খুবই লেটেস্ট প্রযুক্তির, যে প্রযুক্তি দিয়ে আমেরিকার টোটাল বিমান বহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়, সেই গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানের হাতে কিন্তু চলে যায়। এবং তখনই আশঙ্কা করা হয়েছিল যে এই প্রযুক্তি ইরানের হাতে চলে গেলে আমেরিকার বিমান বাহিনীর নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। এতদিন যে নিরাপত্তা বলয় ছিল মার্কিন বাহিনীকে ঘিরে, সেই নিরাপত্তার চাদর, নিরাপত্তার বলয় ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেই দিকে কোনো অ্যাডভান্সমেন্ট করেছে কিনা ইরান, সেই দিকে কোনো এগিয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে কিনা আমরা এখনই জানি না। কিন্তু এই ইরান যুদ্ধের পরে মার্কিন বাহিনীতে একের পর এক বিভিন্ন সময় বিপর্যয় ঘটছে, এটা আমরা দেখতে পাচ্ছি। মার্কিন বাহিনীর এই সংকটের কথা আমরা যখন আলোচনা করছি, তখন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার সবচেয়ে বড় যে সমস্ত বিমানবাহী রণতরী, তার ভেতরে দ্বিতীয়, জেরাল্ড এয়ারফোর্স সবচেয়ে বড়, তারপরে দ্বিতীয় এই আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরী। এই আব্রাহাম লিঙ্কন থেকে, এই আব্রাহাম লিঙ্কনে অন্তত 5,000 সেনা মোতায়েন আছে, নৌবাহিনীর সদস্য, যারা 7-8 মাস 9 মাস, গত বছরের 21শে নভেম্বর থেকে তারা এই ভারত মহাসাগর ইরানের আশপাশে মোতায়েন করা, তার মানে 7 মাসের বেশি টানা মোতায়েন রয়েছে তারা। এর ভেতরে অল্প একটা সময়ের জন্য ওমানের বন্দরে তারা মনে হয় 1 দিন বা 2 দিন নোঙর করেছিল, নেমেছিল, আর না। এই আব্রাহাম লিঙ্কনের গতকালের একটা ঘটনা আমরা উল্লেখ করেছিলাম, এবং আমি উল্লেখ করার পরে দেখি বাংলাদেশের আরও অনেক মিডিয়াতে এসেছে যে আব্রাহাম লিঙ্কনে সেনাদের মধ্যে সংঘর্ষ, 7 জন নিহত। আমি সেই আলোচনা আজকে আর করব না। আজকে যে আলোচনা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বিভিন্ন রিপোর্টে এসছে, খোদ মার্কিন গণমাধ্যমে এসছে যে আব্রাহাম লিঙ্কনে বহু সংখ্যক নাবিক তারা মানসিক সমস্যায় ভুগছে, তাদের মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে পড়েছে, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অনেকেই জাহাজের উপরে উঠে লাফিয়ে সাগরে পড়তে চায়, আত্মহত্যা করতে চায়, মরে যেতে চায়। কেন? অনেকগুলো কারণ। তার একটা বড় প্রতিবাদ হচ্ছে তাদের যে এত দীর্ঘ সময় তো তাদের মোতায়েন থাকার কথা না, কেন তারা মোতায়েন আছে? 1। 2 হচ্ছে যে জাহাজে খাবার দাবার খুবই কম সরবরাহ করা হচ্ছে, তাদের অভিযোগ, এরকম রিপোর্ট ছড়িয়েছে। 3 হচ্ছে জাহাজে স্বাস্থ্যগত কোনো পরিবেশ নেই, বাথরুম, টয়লেট, লন্ড্রি, কিচেন সবগুলোর অবস্থা খুব খারাপ। প্লাম্বিং সিস্টেম একেবারে জানা তাই, ব্যবহার করার উপযুক্ত নেই ওয়াশরুম, টয়লেটগুলো। এরপরে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে সেগুলোও ফুরিয়ে গেছে, সেগুলো ব্যবহার করতে পারছে না মার্কিন সেনারা। এমনকি পরিবার পরিজনের সাথে যোগাযোগ করবে, চিঠি, মেইল, এগুলোও ডিসরাপ্টেড হচ্ছে। এবং এইগুলো শুধু নাবিকদের পক্ষ থেকে না, এগুলো এই যে আব্রাহাম লিঙ্কনে মোতায়েন যে 5,000 সেনা, তাদের ভিতরে অন্তত 200 পরিবারের সদস্য এই কয়েকদিন আগে আমেরিকার স্যান্টিয়াগো ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর যে ভারপ্রাপ্ত সচিব হাংকাউ, তার সাথে বৈঠকে বসেছিল, মিটিংয়ে বসেছিল।
সেই মত বিনিময়, সেই সবাই পরিবারের পক্ষ থেকে এই সমস্ত কথা জানানো হয়েছে। একজন নারী জানিয়েছেন যে আমার স্বামী আমাকে এরকম মেসেজ করেছে যে আমি আশা করছি যে আমি যেন কালকে আর সকালে ঘুম থেকে আমি না উঠি, অর্থাৎ তার কাছে মৃত্যুটাই বেশি পছন্দের, মৃত্যুকেই বেছে নিতে চায়, বাঁচতে চায় না। এরপরে আরেকজন নারী জানিয়েছেন যে তার স্বামী এক লোককে আত্মহত্যা করতে গেছিল, তাকে বাঁচিয়েছে। নানা রকমের হতাশা, অভিযোগের কথা তারা জানিয়েছেন এবং এত দীর্ঘ সময় তারা কেন মোতায়েন থাকবে এবং তাদের অবস্থা কি এইটা জানার চেষ্টা করেছেন। কিন্তু এই সমস্ত কথাকে বিশেষ করে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কিন্তু খুব গুরুত্ব দিচ্ছেন না। তিনি কিছুদিন আগে এই সমস্ত খবরকে ফেক নিউজ বলেছেন। এখন সারা বিশ্বের গণমাধ্যমে সব ছড়িয়ে পড়ছে। গতকাল ইরানি গণমাধ্যমে বেশ কড়া সংবাদ পরিবেশন করেছে। এই ধরনের সংবাদ পশ্চিমা গণমাধ্যমে খুব সহজে আসবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কিছু ঘটছে। কারণ অ্যাট লাস্ট তারা যখন খাবার দাবারের সংকটে পড়েছে, চাকরি বাকরি করে তাহলে তারা কি করবে? একজন নাবিক তার স্ত্রীকে বলেছে যে আমার 13 বছরের সামরিক ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে, হয়তো আমাকে বের করে দেবে। নানা রকম ব্যাপার আছে। এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেসম্যান মাইক লেভিন এবং জ্যাসন ক্রো। এই দুজন কংগ্রেসম্যান তারা জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে আসলে আব্রাহাম লিঙ্কনের যে পরিবেশের কথা বলা হচ্ছে, বাথরুম, টয়লেট, কিচেন, খাবার দাবার, সেখানে যে ফাঙ্গাস পড়ে যাওয়া অবস্থা, অনেক যে সংকটের কথা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারে আসলে বাস্তবতা কি এটা জানাতে হবে, তারা প্রশ্ন তুলেছেন। এরপর সে একইভাবে জবাবদিহি করার কথা বলেছেন একজন সিনেটর মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে এবং মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাউকে। তিনি বলেছেন 7 মাসের বেশি সময় ধরে যে সমস্ত নাবিক আব্রাহাম লিঙ্কনে মোতায়েন আছে তাদের হেল্পের জন্য, তাদের সহায়তায় মার্কিন প্রশাসন কি করেছে এটা জানাতে হবে, সরকার কি করেছে এটা জানতে চাই। তার মানে সরকারের পক্ষ থেকে যথেষ্ট কার্যকর ভূমিকা নেওয়া হয়নি, এটা বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে দীর্ঘ সময় ধরে আব্রাহাম লিঙ্কন মোতায়েন আছে তারা কি করেছে, এবং এখন কিন্তু দিন দিন ঝুঁকির মুখে পড়ছে বেশি এই সমস্ত যুদ্ধজাহাজ। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি বা সামরিক বাহিনীর ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে প্রায়। এই অবস্থায় পারস্য উপসাগরের ধারে কাছে, ওমান উপসাগরে বা আরব সাগরে বা ভারত মহাসাগরে ইরানের রেঞ্জের ভেতরে যে সমস্ত জাহাজ আছে সেগুলো প্রত্যেকটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। এবং ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কিন্তু কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছে যে আমরা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের একদম 0 আওয়ারের কাছাকাছি, যে কোনো সময় হয়তো বড় রকমের যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছেন কি, তিনি তো আসলে কি বলবো, অনেকটা কল্পনা জগতেও থাকেন হয়তোবা। তিনি বলেছেন হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে আছে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খোলা আছে, তেলের প্রবাহের কোনো সমস্যা নেই। আর তিনি আরও বলেছেন যে এই হরমুজ প্রণালী আটকে রাখার মতো ক্ষমতা ইরানের নেই, তাদের নৌবাহিনী নেই, তাদের বিমান বাহিনী নেই, তাদের সামরিক বাহিনী প্রায় শেষ, যে কয়জন আছে তাদের বেতন দিতে পারছে না ইরান সরকার, এবং ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় ইরান টিকতেই পারবে না, কিছুই করতে পারবে না। একই সাথে তিনি বলেছেন হরমুজ প্রণালী বা ইরানের বন্দরগুলোর উপরে যে আমেরিকা ব্লকেড সৃষ্টি করে রেখেছে, এই ব্লকেড অব্যাহত থাকবে, চলবে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আমেরিকার এই ব্লকেড যদি না সরায় তাহলে তারা কনফ্রন্টেশনে যেতে বা সংঘর্ষে যেতে প্রস্তুত রয়েছে এবং তারা হয়তো সে কাজ শুরু করবে। কারণ আপনি বহু দূর দূরান্ত থেকে এসে আমার উঠোনের চারিপাশে ঘেরাও দিয়ে আমাকে বের হতে দেবেন না। আমি যদি স্বাভাবিক মানুষ হই তাহলে আমি তো সেটা মানতে চাইব না। আমি আমার লোকজনকে নিয়ে সেইটা উৎখাত করার চেষ্টা করব, সেটা সরানোর চেষ্টা করব। অন্ততপক্ষে আমি তো অবশ্যই চেষ্টা করব যে আমার বাড়ির সামনে ঘেরাও থাকবে কেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমেরিকা যেহেতু 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে ইরানকে আটকে দেওয়ার চেষ্টা করছে, এবং ইরান তো একেবারে ছোটোখাটো শক্তি না, সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। এই অবস্থায় ইরানকে যদি তারা ব্লকেড করে রাখার চেষ্টা করে, অবরুদ্ধ করে রাখার চেষ্টা করে, তাহলে ইরান হয়তো ফাইনালি তাদের বিরুদ্ধে বড় রকমের লড়াই শুরু করবে এবং এই সমস্ত জাহাজ,
এই আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে অনেকগুলো জাহাজ প্রচণ্ড ঝুঁকির মুখে পড়বে, এখানে নাবিকদের জীবন হুমকির মুখে পড়বে, ঝুঁকির মুখে পড়বে, এমন কথা মোটামুটিভাবে বিশ্লেষণ থেকে বলা যায়। সেই জায়গায় সিনেটর যে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হান কাউকে জবাবদিহি করার কথা বলছেন। তিনি জানতে চেয়েছেন তাদের কাছে মার্কিন সরকার কি করেছে তাদের নিরাপত্তার জন্য, তাদের জীবনের ঝুঁকি কমানোর জন্য। ফ্যাক্ট হচ্ছে যে পরিস্থিতি দিন দিন তৈরি হচ্ছে, তাতে তাদের ঝুঁকি কমানো তো পরে কথা, তাদের ঝুঁকি বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এখন আমি ছোট্ট আরেকটি বিষয়ে আলোচনা করে এই ভিডিও শেষ করব। সেটি হচ্ছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি গত রাতে তিনি কয়েকটি সামরিক ঘাঁটি ঘুরে দেখার চেষ্টা করেছেন এবং সেখানে সেনা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন এবং ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ব্যাপারে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন যে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা হবে। একই সাথে তিনি বলেছেন যে ইরাকের আকাশ সীমা কোনো মতেই ব্যবহার করতে দেবেন না প্রতিবেশীদের হামলার ব্যাপারে। এখন প্রশ্ন আছে যে ইরাকের আকাশ সীমা কে ব্যবহার করতে চাচ্ছে এবং ইরাকের কোন প্রতিবেশীর বিরুদ্ধে? এটি কি এমন যে জর্দান থেকে বা ইসরায়েল থেকে বা সৌদি আরব থেকে ইরাকের আকাশের উপর দিয়ে ইরানে হামলা করবে আমেরিকান বাহিনী, নাকি ইরান থেকে জর্দান, সৌদি আরব বা অন্য কোথাও হামলা চালাবে, তখন ইরাকের আকাশসীমা ব্যবহারের প্রশ্ন আসবে? অর্থাৎ ইরাকের আকাশের উপর দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এগুলো যেতে পারে, সেগুলো ব্যবহার করতে দিতে চান না। কোনটা? পরিষ্কার না। তবে ইরাকের প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে হয়তো বা একটা বিষয় পরিষ্কার হচ্ছে অনেকটা, সেটা হচ্ছে হয় ইরান হামলা চালাবে অথবা আমেরিকা হামলা চালাবে। তার মানে একটা সংঘর্ষের আশঙ্কা আছে। এমন কথাও কিন্তু আমরা আরও বিভিন্ন জায়গা থেকে আকার ইঙ্গিতে পাচ্ছি। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে যে ব্লকেড অব্যাহত রাখার ঘোষণা দিলেন, এ থেকে এখন সংঘর্ষের আশঙ্কা যথেষ্ট জোরদার হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই, শুনতে চাই, আপনারা কি মনে করছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এই ব্লকেড অব্যাহত রাখার ঘোষণা দিলেন, তাতে কি ইরান এবং আমেরিকার মধ্যে, বিশেষ করে হরমুজ প্রণালী, ওমান সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, এই এলাকায় একটা বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হলো কিনা, আশঙ্কা জোরদার হলো কিনা, এবং সেই সংঘাতের জের ধরে মধ্যপ্রাচ্যে কি আবার বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে? কি মনে হচ্ছে আপনাদের? দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা শেষ করছি এখানেই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।